নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। খোদ রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ। মারাত্মক এই ঘটনায় অভিযুক্ত রাজভবনের মালিক তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। শাসক দলের নেতা মন্ত্রীরা বৃহস্পতিবার বিকেল থেকে এই ঘটনাকে লজ্জার এবং দুর্ভাগ্যজনক বলেছেন। এদিকে শুক্রবার সকালেই রাজ্যপাল কেরলে চলে গেছেন। যাওয়ার আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার লড়াই চলবে, আমি লড়াই করব। Dear members of the Raj Bhavan staff, I welcome all the generous allegations and the frequent innuendos passed on me by some political forces. I understand, my friends, there is more in the offing. But one thing is clear. None of the absurd dramas is going to deter me from my determined efforts to expose corruption and curb violence. Ei lodai, ami lodbo. Ei lodai, ami lodbo. I shall continue my fight for the dignity and respect of my brothers and sisters of Bengal. ঘটনার সূত্রপাত বৃহস্পতিবারের বারবেলায় রাজভবনে কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। তিনি রাজভবনের ওসিকে বিষয়টি জানান। রাতে কলকাতা পুলিশ মহিলাকে নিয়ে হেয়ার স্ট্রিট থানায় যান অভিযোগ করাতে। লিখিত বয়ানে মহিলা জানান, গত 24শে এপ্রিল একান্তে ডেকে রাজ্যপাল তাঁর গায়ে হাত দেন। তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। তারপর বৃহস্পতিবার আবার একই ঘটনা ঘটানো হয়। তাই এদিন বাধ্য হয়ে তিনি অভিযোগ জানিয়েছেন। রাজ্যপাল অবশ্য অভিযোগ অস্বীকার করে এর পেছনে রাজনৈতিক চক্রান্তের খোঁজ পেয়েছেন। এরপরে আসরে নামে শাসক দল। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাতেই সংবাদ মাধ্যমে রাজ্যপালের তীব্র সমালোচনা করেন। তাতে ক্ষেপে গিয়ে গভীর রাতে রাজ্যপাল বিবৃতি দিয়ে অর্থমন্ত্রীকে বয়কটের কথা ঘোষণা করেন। তিনি জানান, মন্ত্রী চন্দ্রিমাকে কলকাতা, ব্যারাকপুর এবং দার্জিলিং এর রাজভবনে ঢুকতে দেওয়া হবে না। মন্ত্রী যেসব অনুষ্ঠানে থাকবেন সেখানে রাজ্যপাল হাজির থাকবেন না। মহিলা অভিযোগ করার প্রায় 2 ঘন্টা পর রাজ্যপাল বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, বানানো অভিযোগ নিয়ে মাথা ঘামানোর সময় নেই আমার। এসব করে দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে আমার লড়াই থামবে না। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক ডেকে চন্দ্রিমার সুরেই রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁচা। তিনি রাজ্যপালকে স্মরণ করিয়ে দেন, আপনি তো সন্দেশখালীতে গিয়ে নির্যাতিতাদের পাশে দাঁড়িয়েছিলেন। তারা কি জানে আপনি সেই নারী নির্যাতনের অভিযোগেই অভিযুক্ত? যদি আমরা এই রকম অভিযোগ পাই, দ্বিতীয়টা এইটা, তৃতীয়ত আমরা অবাক হয়ে যাই যে আমরা জানি মানে এইটাকে রাজ্যপালের পক্ষ থেকে কিংবা তার অফিসের পক্ষ থেকে নাকি ডিনাই করছে। প্রথমত আমরা বলি, আপনি মানে রাজ্যপাল মহাশয়, আপনি তো গিয়েছিলেন সন্দেশখালী। আপনি সন্দেশখালী গিয়ে নারীর শক্তি, নারীর সম্মান, নারীকে অপমান করা যায় না, অনেক কথা বললেন। তাদের অভিযোগ শুনলেন। তারা যারা আপনার কাছে অভিযোগ জানাচ্ছে বলে বলেছিলেন, তারা কি জানেন যে সেই একই অভিযোগ আপনার দিকে রয়েছে? এই ঘটনায় মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেছেন, যে রাজভবনের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সেই রাজভবনেই গতকাল রাত কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমানের রায়নায় একই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I'm looking at the visuals of the Honorable Prime Minister arriving in Bengal and is likely to stay over at the Raj Bhavan. This is in the midst of a sex scandal and the governor stands accused. It is shocking. রাজভবনে খোদ রাজ্যপালের বিরুদ্ধে সেখানকার এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ রাজ্যের নজিরবিহীন। 2017 সালে মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুখনাথমের বিরুদ্ধেও রাজভবনের একাধিক মহিলা কর্মী নানা গুরুতর অভিযোগ এনেছিলেন। কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল। শেষ পর্যন্ত রাজ্যপালকে ইস্তফা দিতে হয়। রাজনীতির কারবারিরা আর এ ধরনের কোনো ঘটনার কথা মনে করতে পারছেন না। বিষয়টি তদন্ত সাপেক্ষ। আবার সংবিধান বলছে তার 361 ধারা অনুসারে রাজ্যপাল কিংবা রাষ্ট্রপতিদের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ করা যায় না। রাজ্য সরকার আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে। তবে যতই মুখে এবং লিখিত বিবৃতিতে রাজ্যপাল এই অভিযোগের পিছনে রাজনৈতিক চক্রান্তের কথা বলুক না কেন, এই ঘটনায় কিন্তু তিনি যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন।
তার জন্যই কি আজ সাত সকালে তিনি কোচিতে পাড়ি দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। রাজভবন সূত্র বলছে রাজ্যপাল শাসক দলের দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছেন, তাই তাঁকে অপদস্থ করার জন্য এই অভিযোগ একটি সাজানো চিত্রনাট্য। কিন্তু এসব বলেও বিষয়টিকে লঘু করে দেখানো যাচ্ছে না। ওই ঘটনা নিয়ে শুক্রবার দিনভর আলোড়ন চলে রাজ্য জুড়ে। আজ বর্ধমানের রায়নার নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা যায় রাজ্যপালের কীর্তির কথা। গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত বিবিএক্সে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়, আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালী বলবার আগে আগে রাজ্যপাল কেন কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে, আমি পুরো মন দিয়ে দেখেছি। সেখানেই তো আপনি কাল থেকে এলেন, কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না। লোকসভা ভোট এখন মধ্য পর্বে। একে তাপপ্রবাহের ধাক্কায় বেসামাল বঙ্গ, তার মধ্যে রয়েছে ভোটের উত্তাপ। এসবের মাঝেই খোদ রাজভবনের মালিকের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায় তার দিকে নজর থাকবে আম জনতার। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। মোদির দাবিতে তৃণমূলের আসন সংখ্যা, বামেদের প্রতি কটাক্ষ, কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার, দুর্নীতিতে শাসক দলকে নিশানা, সন্দেশখালী নিয়ে হিন্দুতাস, যোগ্য চাকরিহারাদের আইনি সাহায্যের আশ্বাস। তৃতীয় দফা নির্বাচনের আগে বাংলার ভোট প্রচারে মোদির ভাষণের চুম্বক কথা। 2019-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটিও আসন জিততে না পারলেও দক্ষিণবঙ্গে ঘাসফুলের ছড়াছড়ি, সে কথা মাথায় রেখেও চলতি নির্বাচনে বাংলায় দুদফা ভোটের পর নরেন্দ্র মোদীর দাবি 15টি আসন পাবে রাজ্যের শাসক দল। আর গোটা দেশে কংগ্রেসের পক্ষে হাফ সেঞ্চুরি করাই মুশকিল। এ রাজ্যে একদা যেখানে বামেদের সূর্য অস্ত যেত না, এখন সেখানে লাল পতাকাই দেখা যায় না বলে বর্তমানের ভোট প্রচারে কটাক্ষ মোদীর। 15 सीट लेकर टीएमसी सरकार बना सकती है क्या? जोर से बताइए, बना सकती है क्या? कांग्रेस भी पूरे देश में कितना ही जोर लगा दे, इस बार आधी सेंचुरी करना मुश्किल है। 50 सीट पाने के लिए भी वो बहुत मुश्किल में है। अब मुझे बताइए, 50 सीट भी नहीं मिल रही है तो क्या वो सरकार बना सकते हैं क्या? ये वाम मोर्चा कभी यहां पर उसका सूरज ढलता नहीं था, आज कहीं लाल झंडा नजर नहीं आ रहा है, वो तो पस्त पड़ा हुआ है। क्या वो भी सरकार बना सकता है क्या? इस चुनाव में साफ साफ है, अगर कोई सरकार बना सकता है तो वो सिर्फ और सिर्फ बीजेपी एनडीए की सरकार ही बनेगी। বাম কংগ্রেস ও তৃণমূলের মতো ইন্ডিয়া জোটকে উড়িয়ে দিয়ে মোদির দাবি এবারও দিল্লিতে সরকার গড়বে বিজেপি, এবং সেই লক্ষ্য পূরণে হিন্দুত্বই যে গেরুয়া শিবিরের ট্রাম্প কার্ড, এদিনে মোদির ভাষণে তারই ইঙ্গিত। বরাবরই হিন্দুত্বের পক্ষে সওয়াল করে বিজেপি। লোকসভা ভোটের মুখে অযোধ্যায় রাম মন্দির তৈরি করে সেই চালেই শান দিয়েছে গেরুয়া শিবির। নাগরিকত্ব সংশোধন আইন চালুর উদ্যোগ সেই সওয়ালেরই অন্য রূপ বলে অভিযোগ বিরোধীদের। শুক্রবার বর্ধমানের জনসভায় সেই হিন্দুত্বের জিগির তুলে বাংলার শাসক দলকে কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये कौन सी भाषा है भाई? ये कौन सा पॉलिटिकल कल्चर है? हिंदुओं को बहा दोगे? 50
वाकई क्या हालत हो गई है। बंगाल में हिंदुओं के साथ क्या हो रहा है। ऐसा लग रहा है यहां हिंदुओं को बंगाल में टीएमसी की सरकार ने यहां हिंदुओं को दोयम दर्जे का नागरिक बना करके रख दिया है। ये कैसे लोग हैं। जय श्री राम के उद्घोष से उनको आपत्ति है। जय श्री राम बोलो तो उनको बुखार आ जाता है। इनको राम मंदिर के निर्माण से आपत्ति है। इन लोगों को रामनवमी की शोभा यात्रा से आपत्ति है। হিন্দুত্বের প্রচার জোরদার করতে মোদি টেনে আনেন সন্দেশখালী প্রসঙ্গ। কেন সেখানকার মূল অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল, তোলেন সেই প্রশ্ন। मैं आज पूछना चाहता हूं टीएमसी सरकार से, यहां संदेशखाली में हमारी बहनों के साथ, हमारी दलित बहनों के साथ इतना बड़ा अपराध हुआ, पूरा देश कार्रवाई की मांग करता रहा, टीएमसी उसके गुनहगार को बचाती रही। क्या सिर्फ इसलिए क्योंकि उस गुनहगार का नाम শাহজাহান শেখ था। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় 26,000-এর চাকরি যাওয়া ঝড় তুলেছে বাংলার বর্তমান রাজনীতিতে। ভোটের মধ্যে সেই রায় কিছুটা হলেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল। মুখ বাঁচাতে সরকার ও এসএসসি পৃথকভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও ভোটের বাজারে শিক্ষা দুর্নীতির প্রভাব অস্বীকার করছে না কোনো পক্ষই। শুক্রবারের ভোট প্রচারে তারই প্রতিধ্বনি মোদির মুখে। ভোটের মধ্যেই হাইকোর্টের রায় চাকরি খুইয়েছেন 25,000-এর বেশি কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মী। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য এসএসসি ও চাকরিহারারা সুপ্রিম কোর্টে যাওয়ায় শুনানি শুরু হয়েছে শীর্ষ আদালতে। যদিও পুরোপুরি স্বস্তি মেলেনি এখনো, এর মধ্যেই বিতর্ক দানা বেঁধেছে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি যাওয়ায়। বাংলার ভোট প্রচারে সেই যোগ্যদেরই পাশে দাঁড়ানোর আশ্বাস শোনা গেল নরেন্দ্র মোদীর মুখে। शिक्षक भर्ती घोटाला हुआ है, लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। কংগ্রেসকে নিশানা করে বর্ধমানের প্রচার সভা থেকে ইন্ডিয়া জোটকে চ্যালেঞ্জ ছোড়েন প্রধানমন্ত্রী। আর সেখানেই মোদির মুখে মুসলমান উঠে আসে আবারও। पिछले 10 दिन से लगातार कांग्रेस को 3 चैलेंज कर रहा हूं, लेकिन वो मौन रख करके बैठ गए हैं। मेरा पहला चैलेंज है कि कांग्रेस और इंडी गठबंधन वाले देश को लिखित में विश्वास दें कि वे धर्म के आधार पर आरक्षण में, संविधान में कोई भी परिवर्तन नहीं करेंगे। दूसरा मेरा चैलेंज है ये लिखित में देश को वादा करें कि एससी, एसटी, ओबीसी का आरक्षण छीनकर धर्म के आधार पर किसी को भी नहीं बांटेंगे। मेरा तीसरा चैलेंज है वो लिखित में दे, जहां इनकी राज्य सरकारें हैं वहां ओबीसी का कोटा काट करके धर्म के आधार पर मुसलमानों को आरक्षण नहीं दिया जाएगा। मेरी 3 साफ साफ मांग है भाई, मेरी चुनौती है उनको
मेरी चैलेंज है, 10 दिन हो गए मुंह पे ताला लगा करके बैठ गए हैं और पैर कांपने लगे हैं, जवाब क्या दें? और इसलिए देश के हर एससी, एसटी, ओबीसी को ये इंडी गठबंधन के इरादों से सावधान रहना है। ভোট যত গড়াচ্ছে বাংলার ভোট প্রচারে ততই ঝাঁঝ বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দুর্নীতিতে তৃণমূলকে নিশানা করার পাশাপাশি টেনে আনেন জাতীয় রাজনীতির প্রসঙ্গ। যে রাজ্যে হাতে মাত্র 2 জন সাংসদ, সেখানে কেন ভাষণে ঘুরে ফিরে কংগ্রেস? প্রশ্ন বিরোধীদের। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মাত্র 1 দশকের ব্যবধানে ইতিহাসের পুনরাবৃত্তি। কুণাল ঘোষকে নিয়ে ফের বিড়ম্বনায় তৃণমূল। দলের প্রাক্তন সাংসদ সমস্ত সাংগঠনিক পদ থেকে অপসারিত, কিন্তু তাতে বিতর্ক বেড়েছে, বই কমেনি। বিশেষ করে ভোটের আবহে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে কুণালের বিবেক জেগে ওঠায় আলোড়িত রাজনৈতিক মহল। হঠাৎ সরব জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ও। অনেক আগেই তার উচিত ছিল, আমি যখন বাইরে ছিলাম তখন কুণাল ঘোষ সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও, বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি ক্ষতি করে। তবে ভিন্ন মত রয়েছে যে বেনজির ক্ষিপ্রতায় কুণালকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে, তা নিয়ে তৃণমূলের অন্দরে অন্য সুর শোনা যাচ্ছে। বিভিন্ন সময় বিগত কয়েক মাসে বা কয়েক বছরে আমাদের দল যখন অস্বস্তিকর এবং বিব্রতকর সিচুয়েশনের সামনাসামনি হয়েছে, তখন আমি ডক্টর শান্তনু সেন বা কুণাল ঘোষ বা আমাদের মতো হাতে গুনে কয়েকজন, আমরাই কিন্তু অগ্রপশ্চাৎ বিবেচনা না করে দল দায়িত্ব দিয়েছে বলে দলের মুখপাত্র হিসাবে দলের জন্য বলে গেছি, দলকে প্রোটেকশন, দলের হয়ে ডিফেন্ড করে গেছি, বিরোধীদের চাঁচাছোলা এভাবে আক্রমণ করেছি। আমি তো আমাকে দিয়ে বলতে পারি, কোনো একটা মানুষের মুষ্টিমেয় 1 দিন 2 দিন 3 দিনের কিছু বক্তব্যের জন্য তার অতীতে দীর্ঘদিনের দলের প্রতি কন্ট্রিবিউশন, সেটাও কিন্তু হুট করে শূন্য হয়ে যায়। 2013 সালে সারদা কেলেঙ্কারির তদন্তের রাজ্য সরকারের গঠিত সিট যখন কুণাল ঘোষকে গ্রেফতার করে, তখন তিনি তৃণমূলের রাজ্যসভার সদস্য। গ্রেফতারের প্রাক্কালে সেবার একটি অরাজনৈতিক সংগঠনের রক্তদান শিবিরে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। তারপরেই রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল। 1 দশক পর এবারেও এক রক্তদান শিবিরে গিয়েই দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন কুণাল। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে। তাপসের প্রশংসাও করতে শোনা যায় তাকে। তারপরেই তৃণমূলের কেন্দ্রীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন চিঠি দিয়ে ঘোষণা করেন কুণালকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হলো। সেই চিঠি নিয়েও প্রশ্ন আছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সির বদলে সাংগঠনিক সিদ্ধান্ত নিচু তলার প্রতিনিধি দেন কিভাবে? এরপরেই তৃণমূলের নির্বাচনী প্রচারে কমিশনকে জমা দেওয়া 40 জনের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কুণালকে। একজন চাকরি চুরি, তোলাবাজি, যার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, সে আমাকে দলের মধ্যে শত্রু মনে করে। এই শত্রুতা আমি স্বাগত জানাচ্ছি। এটা আমার বড় ক্যারেক্টার সার্টিফিকেট। আমি তো জেলে এসে জানলাম যে কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে কুণাল। তৃণমূলের এই তড়িঘড়ি সিদ্ধান্তের নেপথ্যে কি সেই 2013 সালের পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রতিক্রিয়ায় তারই ইঙ্গিত। কুণাল ঘোষকে 2 দিন পর জেলে ভরে দিবে, খুনও করে দিতে পারে। দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে, দিদির দলকে নিয়ে বিশ্বাসটা কুণাল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায়। কুণাল ঘোষের মিথ্যা কথা জেলে হতে পারে, এর আগে জেলে হয়েছে একবার। দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতে পারে। পদে নেই, তাই সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার দায় নেই কুণাল ঘোষের। নিজেকে তৃণমূলের সাধারণ কর্মী বলে দাবি করলেও কুণালের প্রগল্ভতা ভোট বাজারে বিরোধীদের যে ইন্ধন যোগাবে, তা নিয়ে বিতর্কের অবকাশ নেই। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।